আমরা তাহলে একটু আলোচনার দিকে যাই এবং সনাতন আর বিজ্ঞাপন ডিএনএর উল্লেখ কিন্তু এই আমরা দেখতে পাই এই পুরনো গ্রন্থ, এই তুমি যেমন বলছিলে সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাই এত এত এগিয়ে ছিল আমাদের চিকিৎসা শাস্ত্র, এত আমাদের এগিয়ে ছিল জ্যোতিষশাস্ত্র। এই মুহূর্তে জিষ্ণুবাবু আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। জিষ্ণুবাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। সকালে আমরা এই আলোচনা করছি একটাই কারণে, আমরা জানি যে ইতিহাস আমরা নিজে বুঝতে পারি 1946 সালে যেভাবে কলকাতা কিলিংস হয়েছিল, অনেকেই বলা বলি করেন, অনেকে প্রমাণ রয়েছে, তার উল্লেখ আমরা ইতিহাস বইয়ে পাই না। তাহলে আমাদের সেই পুরাতন সনাতন বেদ এই লেখা তো মুছে দেওয়ার চেষ্টা করবেই যারা সনাতন বিরোধী রয়েছে, যারা সেকুলারিজমের কথা বলে। সেটা নিয়ে কোনো দুঃখ নেই, কিন্তু আমাদের একটা দুঃখ যে পরাধীনতার গোলামি এটা কি পছন্দ করে এখানকার লোকেরা, মানে কি বেশ কিছু লোকেরা কেন সনাতনের সঙ্গে বিজ্ঞানের যোগ এটা মুছিয়ে ফেলার, এটা চাপা দেওয়ার, এটা আড়াল করার চেষ্টা হচ্ছে? বিজ্ঞানের যে গবেষণা ভারতবর্ষের প্রাচীন মুনি ঋষিরা করেছিলেন সেটা আজকে সারা পৃথিবীর লোক স্বীকার করেন। একটু আগে যেগুলো বললেন যে শূন্যের আবিষ্কার, দশমিক পদ্ধতির আবিষ্কার এবং জ্যামিতি, গণিতের অত্যন্ত গভীর বিশ্লেষণ এবং আলোচনা প্রাচীন ভারতের ঋষিমণিদের লেখার মধ্যে, তাদের কাজের মধ্যে আছে। জ্যোতির্বিদ্যায় অসাধারণ সাফল্য ছিল। চরকের কথা বললেন, সুশ্রুতের কথা বললেন। লন্ডন মিউজিয়ামে এখান থেকে ভারতবর্ষ থেকে সংগৃহীত সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের একটা বিরাট বড় সিরিজ আছে, যে তখনকার বৈদ্যরা, তখনকার যারা চিকিৎসক, তারা শল্য চিকিৎসার জন্য কি কি ব্যবহার করতেন। আমার মনে হয় আধুনিক বিজ্ঞান দিয়ে বললে বিষয়টা ভালো হবে। আধুনিক বিজ্ঞানে 1900 সালের একটু আগে থেকে 1950 পর্যন্ত ভারতবর্ষের বিজ্ঞানীদের যে সাফল্য, মানে ধরুন আজকে আমরা এই সম্প্রচার করছি, আমাদের কাছে মোবাইল ফোন আছে, আমাদের বাড়িতে মাইক্রোওয়েভ আছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল, এই সবের পেছনে জগদীশচন্দ্র বসুর সেই যে কার্বন কোহেরিয়ার দিয়ে সংকেত পাঠানোর যে পদ্ধতি তিনি আবিষ্কার করেছিলেন, তার মূলে আছে ওই আবিষ্কার। মহাবিশ্ব মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের আর্ধেক আণবিক কণা, সাবঅ্যাটমিক পার্টিকেল, তার নাম একজন বাঙালি বিজ্ঞানীর নামে, সত্যেন্দ্রনাথ বসু। তাই এই যে এটাকে আমরা কলোনিয়াল সায়েন্স, একটু আপনারা যেটা বলছিলেন যে এখনো পর্যন্ত কলোনিয়াল হ্যাংওভার আছে, এই বিজ্ঞানের প্রগতিকে আমরা কলোনিয়াল সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারি না। আমি একটা উদাহরণ দেব যে জগদীশচন্দ্র বসুর কাজের সময় তার সঙ্গে ভগিনী নিবেদিতা যেভাবে যুক্ত হয়েছিলেন, আজকে যে বসু বিজ্ঞান মন্দির সেটা প্রতিষ্ঠার ক্ষেত্রে ভগিনী নিবেদিতার যে অবদান ছিল, এবং আজকের আইআইএসসি যখন তৈরি হয় তখন টাটা, জামশেদজি নাসরবন্দী টাটা স্বামী বিবেকানন্দকে আগ্রহ করেছিলেন যে প্রাচীন ভারতের ঋষিরা যে ত্যাগের থেকে বিজ্ঞানের সাধনা করতেন, সেভাবে আমি একটি বিজ্ঞান গবেষণা সংস্থা করতে চাই। আপনি তার জিষ্ণুবাবু যে কথা আপনি বলছিলেন, যে আমরা দেখেছিলাম যে পারমাণবিক তত্ত্ব, সত্যেন্দ্রনাথ বসুর কথা আপনি বলছেন, যে পারমাণবিক তত্ত্ব বা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন যেভাবে নিজের গতিতে ঘোরে, সেই বিষয়টি তো আবিষ্কার করেছিলেন অনেক বছর আগে, অনেক শতাব্দী আগে কণাদের সূত্র ধরে আমরা প্রথম পারমাণবিক তত্ত্বের কথা দেখেছিলাম। আর তারা যখন সংখ্যাতত্ত্বের কথা বলছেন, সেক্ষেত্রে ব্রহ্মগুপ্ত বা ভাস্করাচার্য তারা যে সংখ্যাতত্ত্বের আবিষ্কার করেছিলেন, তারা তো বিশ্বাস করতেন যে একটি মাত্র শক্তি রয়েছে, সেই শক্তি থেকেই শুরু আর সেই শক্তি থেকেই শেষ। অর্থাৎ সনাতন আর বিজ্ঞান যে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত, তা তো সত্যি অতীতের পাতা উল্টালে বা ইতিহাসের পাতা ঘাঁটলেই একেবারে পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে। দেখুন, এটার ক্ষেত্রে একটু সাবধান হওয়া উচিত। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি 1902 সালে প্রফুল্লচন্দ্র রায় লিখেছিলেন। আমি যে প্রগতির কথা বলছিলাম, যে তখনকার দিনের বিজ্ঞানের সাধকরা তারা মনে করতেন তাদের বিজ্ঞানের প্রতি কাজ আসলে স্বাধীনতা সংগ্রাম। প্রফুল্লচন্দ্র বলেছিলেন টাউন হলে যে বিজ্ঞান অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ অপেক্ষা করতে পারে না।
তাই এটার পেছনে যে ছিল সেটা আপনি যেগুলো বলছেন যে প্রাচীন ভারতের বিজ্ঞানীদের ঋষি মুনিদের যে আবিষ্কার, তাদের কনফিডেন্স এসেছিল সেখান থেকে। নিশ্চয়ই। বিভূতিভূষণ দত্ত লিখেছিলেন হিস্ট্রি অফ হিন্দু ম্যাথামেটিক্স। রামকৃষ্ণ মিশনের একটি সিরিজ অফ বই আছে যেটা বিবেকানন্দের শতবর্ষের সময় প্রকাশিত হয়েছে, যে ভারতবর্ষের বিজ্ঞানের অবদান। তার জন্য যদি কারোর আগ্রহ থাকে এই বইগুলো পড়তে পারেন। তবে আমি একটা সতর্ক বাণীও দিতে চাই। দেখুন, আমরা বলার ক্ষেত্রে অনেক সময় বলি আমরা বিমান আবিষ্কার করেছিলাম। বিমানের অনেকগুলো মডেল সামনে আসে যেটা ভারতীয় ঋষিমুনিরা বিমান চালাতেন, কিন্তু সেই মডেলগুলোর যা থিওরিটিক্যাল ব্যাখ্যা, মানে একটা এয়ারোফয়েলকে ওঠানোর জন্য যা হওয়া উচিত, সেগুলো খুব পরিষ্কার বোঝা যায় না। আর বিমানের কোনো ভগ্নাংশ ভারতবর্ষের কোথাও পাওয়া গেছে এরকমও নেই। ঠিক তেমনই গান্ধারীর যে আমরা বলি যে গান্ধারী টেস্ট টিউব বেবি হয়েছিল, আমার মনে হয় যে সবটাকে সরলীকরণ করে বললে কি হবে, আমাদেরই ক্ষতি হবে। আমরা যারা ভারতবর্ষের ঐতিহ্যকে হৃদয়ের থেকে বিশ্বাস করি এবং বিশ্বাস করি যে যুগে ইউরোপের লোকেরা ভালো করে খাওয়া পড়ার ব্যবস্থা করতে পারতো না, সে যুগে আমাদের বিজ্ঞানীরা, আমাদের ঋষিমণিরা গ্রহ নক্ষত্র এবং এমনকি সৌরজগতের বাইরের সম্পর্কেও সন্তু জ্ঞান জিষ্টুবাবু আহরণ যেভাবে করেছেন। সতর্ক করছিলেন আমাদের, যে আমরা জানি যে সনাতনের সঙ্গে ধর্মটাকে একটা ওতপ্রোতভাবে সম্পর্কে গুলিয়ে দেওয়া হয়, তবে ধর্ম মানেই যে সেই আধ্যাত্মিক ধর্ম বা কোনো রিলিজিয়ান তা কিন্তু নয়। আমাদের তা বিষয়টি স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের গবেষক জিষ্টু বসু। সন্তু, আধ্যাত্মিকতা, ধর্ম আর সনাতন এইগুলোর মধ্যে অনেকটা গভীর একটা অর্থ রয়েছে সন্তু। একদমই তাই। আমরা মহাভারত বা রামায়ণ যখন পড়ি তখন পুষ্পক রথ এবং ব্রহ্মাস্ত্রের কথা আমরা শুনি, কিন্তু ব্রহ্মাস্ত্র বা পুষ্পক রথের সঙ্গে এই বিজ্ঞানে কি যোগ রয়েছে? পুষ্পক রথ যেমন বিমানের কথা বলা হচ্ছিল, ব্রহ্মাস্ত্র অর্থাৎ পারমাণবিক বোমাও বলা যায়, বা সামরিক অস্ত্র যা অত্যাধুনিক রয়েছে। অর্থাৎ আমাদের সংস্কৃতিতে, সনাতন হিন্দু সংস্কৃতিতে আমরা বারবার দেখি সনাতন হিন্দু সংস্কৃতি মানেই এগিয়ে চলা বিজ্ঞানের কথা, আর সেই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।